অ্যান্টিকোয়াগুলেন্টস এই শব্দটার মধ্যে আসলে এর অর্থ লুকায় আছে, মানে কোয়াগুলেশন বা রক্ত জমাট বাঁধতে দিবে না, এটার অ্যান্টি বা এটার বিপরীত একটা সাবস্ট্যান্স যেটা আসলে রক্তকে জমাট বাঁধতে দিতেছে না। আমরা খুব কমন একটা সাবস্ট্যান্সের নাম অনেকবার জানি যে হেপারিন। হেপারিন হচ্ছে আমার একটা সাবস্ট্যান্স যেটা রক্তকে জমাট বাঁধতে দেয় না, ফলে কি রক্তটা একটু মানে ফ্লুইড টাইপের থাকবে। সো এটা হচ্ছে এটার কাজ। এবং এই অ্যান্টিকোয়াগুলেন্ট সাবস্ট্যান্সগুলো নিয়ে আমরা জানবো যে কিছু কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট সাবস্ট্যান্স আছে যেগুলো আমরা ইন ভিভো ইউজ করি। সো বডির মধ্যে এটা ব্লাড ক্লটিংয়ে সহযোগিতা করতেছে, সেগুলোকে আমরা বলতেছি ইন ভিভো বা বডির মধ্যে ক্লটিংয়ে সহযোগিতা করতেছে। আর ইন ভিট্রো কিছু অ্যান্টিকোয়াগুলেন্টস আছে যেগুলো হচ্ছে বডির বাহিরে কাজ করতেছে। আমি বিভিন্ন ল্যাবরেটরিতে বিভিন্ন ইনভেস্টিগেশনের জন্য ব্লাডকে ক্লটিং করতে বা কোয়াগুলেশন করতে কিন্তু আমি ইন ভিট্রো হচ্ছে গিয়ে ওই সকল অ্যান্টিকোয়াগুলেন্টসকে ইউজ করা হয়। আচ্ছা, আমরা এই ভিডিওর শেষের দিকে ব্লিডিং ডিসঅর্ডার্স নিয়ে কিছু ডিসকাশন কিন্তু করব। বেশ কিছু কমন ব্লিডিং ডিসঅর্ডার্স আছে, যেমন হিমোফিলিয়া, পারপিউরা, থ্রোম্বোসাইটোপেনিয়া, এগুলো নিয়ে আমি সংক্ষেপে ডিসকাশন করব। এখন শুরুতে অ্যান্টিকোয়াগুলেন্টস মানে সে সকল সাবস্ট্যান্স যেগুলা আইদার কোয়াগুলেশন অফ ব্লাডকে প্রিভেন্ট করে, মানে কোয়াগুলেশন হইতেই দিবে না, অথবা সেটাকে পোস্টপন করে যে আচ্ছা এখন থামায় রাখি, পরবর্তীতে কোয়াগুলেশন হবে হয়তো বা। সো এরকম সাবস্ট্যান্সগুলোকে আমরা বলতেছি অ্যান্টিকোয়াগুলেন্টস। এটা তিন টাইপের হইতে থাকে। ওই যে বললাম ইন ভিভো, যেটা মানে ইনসাইড দ্য বডি ক্লট প্রিভেন্ট করতে ইউজ করা হয়। আর যেমন এক্ষেত্রে হেপারিন লাইক সাবস্ট্যান্স ইন ভিভো হইতে পারে। আবার ইউজ টু প্রিভেন্ট ক্লটিং অফ ব্লাড কালেক্টেড ফ্রম দ্য বডি, যেটা হচ্ছে বডির বাহিরে হচ্ছে করা হচ্ছে, মানে আমি বডির ভিতর থেকে ব্লাডকে কালেক্ট করছি। আলটিমেটলি আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট তো ব্লাডকেই কোয়াগুলেশন যাতে না হয় সেটার জন্য ইউজ করবো। সো আমি বডি থেকে কোনো একটা স্যাম্পল কালেক্ট করলাম এবং সেই স্যাম্পলটা আমি কোনো ইনভেস্টিগেশনে কাজে লাগাবো, বা এই জন্য আমার কী দরকার, ব্লাডটাকে ক্লটিং যাতে না হয় সেটা মেক শিওর করা। সো ওই জন্য আমি বাহিরে ব্লাডটা স্যাম্পলটা এনে আমি একটা টেস্ট টিউবে নিয়ে সেটাতে আমি অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাড করে আসলে কিন্তু আমি চেক করতে পারি যে আচ্ছা, বা আমার যে ডিজায়ার্ড কাজ সেটা আমি করবো, সেটা হচ্ছে ইনভিট্রো। আর ইন ভিভো অ্যান্ড ইনভিট্রো দুইটা হিসেবেই কাজ করতে পারে, যেমন হেপারিন দুইটা হিসেবেই কাজ করতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা এখন এক এক করে অ্যান্টিকোয়াগুলেন্টস, কমন যে অ্যান্টিকোয়াগুলেন্টস আছে সেগুলো নিয়ে জানবো। আমাদের বইতে হয়তো বা একটা ক্লাসিফিকেশান আছে, যে ওই ক্লাসিফিকেশান থেকে আমরা অনেকগুলা অ্যান্টিকোয়াগুলেন্টসের নাম আমরা একবারে ফার্স্টে মুখস্থ করবো, তারপরে সেখান থেকে ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন হেপারিন হচ্ছে একটা ন্যাচারালি প্রডিউসড অ্যান্টিকোয়াগুলেন্টস ইন দ্য বডি, মানে এটা বডিতে প্রডিউসড হয়। যেমন এটা হচ্ছে আমাদের যে ম্যাস্ট সেলস থাকে, এই ম্যাস্ট সেলসের মধ্যে কিন্তু হেপারিন থাকে, এবং এটা যখন ম্যাস্ট সেল কিন্তু হেপারিন এটার মধ্যে রাখে, এবং পরবর্তীতে দেখা যায় যে ডিগ্রানুলেশনের সময় বা এখান থেকে কিন্তু এই হেপারিন সিক্রেশন হয় প্রজনের সময়। আচ্ছা, এখন এই ম্যাসেল কোথায় অ্যাবান্ডেন্ট, যেমন লিভারে, লাঙে, এটা কিন্তু অ্যাবান্ডেন্ট থাকে। এবং বেজোফিলসও হেপারিন সিক্রেট করে। বেজোফিলের মধ্যে যে গ্রানিউলসগুলো থাকে সেগুলোর মধ্যে হেপারিন থাকে, এবং যখন ডিগ্রানুলেশন হয়, স্পেশালি যখন হচ্ছে দরকার হয়, তখন কিন্তু এই হেপারিনটা সেখান থেকে সিক্রেশন হবে। ডিগ্রানুলেশন মানে কি, আমরা জানি বেজোফিলের মধ্যে গ্রানিউলস থাকে, এটা তো গ্রানুলোসাইট। সো গ্রানিউলসগুলোর মধ্যে হেপারিন থাকে। তো এই গ্রানিউলসগুলো যখন হেপারিনকে সিক্রিট করে দেয় সেটাকে আমরা বলতেছি ডিগ্রানুলেশন। আচ্ছা, তারপর হচ্ছে হেপারিন কিন্তু একটা কনজুগেটেড পলিস্যাকারাইড। হ্যাঁ, পলিস্যাকারাইড মানে কি, এটা একটা কার্বোহাইড্রেটের টাইপ। পলিস্যাকারাইড হচ্ছে কার্বোহাইড্রেটের টাইপ। আমরা জানি পলিস্যাকারাইড, আমরা কার্বোহাইড্রেটকে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইডে ভাগ করি। তো তার মধ্যে এটা হচ্ছে একটা পলিস্যাকারাইড এবং এটা কনজুগেটেড পলিস্যাকারাইড, অর্থাৎ এখানে পলিস্যাকারাইডের সাথে কিন্তু কনজুগেশন থাকে। আচ্ছা, তারপর হচ্ছে কমার্শিয়াল যে হেপারিন, সেটা হচ্ছে লিভার অথবা আদার অর্গানস অফ অ্যানিমালস, সেখান থেকে কিন্তু প্রোডাকশন করা হইতে পারে, স্পেশালি লিভার। যেমন মানে আমরা কিন্তু জানি যে হেপারিন, তারপরে ইনসুলিন বা এই সকল বিভিন্ন সাবস্ট্যান্স কিন্তু আমরা বিভিন্ন অ্যানিমাল, যেমন পিগস, পোরসাইন, এরকম বিভিন্ন অ্যানিমালস থেকে কিন্তু এগুলো তৈরি করা হয়। অ্যাভেলেবেল ইন লিকুইড ফর্ম, এটা লিকুইড ফর্মে অ্যাভেলেবেল আছে, অথবা ড্রাই ফর্মে সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যামোনিয়াম বা লিথিয়াম সল্ট হিসেবেও কিন্তু এটা পাওয়া যাইতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এটার মেকানিজম অফ অ্যাকশনটা কি সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, এই যে হেপারিন আমরা দেখতেছি যে বিভিন্ন কৌটার মধ্যে বা ভায়ালের মধ্যে রাইট, আমরা হেপারিনকে রাখছি। এখন আমরা এটার মেকানিজম অফ অ্যাকশন যদি দেখি, এটা মেইনলি কী করে, দুইটা কাজ করে। এক তো এটা থ্রোম্বিন অ্যাকশনকে সাপ্রেস করে বা প্রিভেন্ট করে। আচ্ছা, থ্রোম্বিন অ্যাকশন মানে কি, থ্রোম্বোসিস মানে হচ্ছে ক্লটটা তৈরি হওয়া। এই যে অ্যাকশনটা, যে একটা ক্লট তৈরি হবে বা একটা
মাস তৈরি হবে, সেই প্রপার্টিটাকে আমরা বলতেছি থ্রম্বিন অ্যাকশন। তো এটাকে প্রিভেন্ট করবে। আর ইনঅ্যাক্টিভেট করবে কিছু ক্লটিং ফ্যাক্টর, ইম্পর্টেন্ট ক্লটিং ফ্যাক্টর, যেমন 9, 10, 11, 12 এরকম বিভিন্ন ক্লটিং ফ্যাক্টরকে এটা ইনহ্যাবিট করবে। এবং এই ক্লটিং ফ্যাক্টরগুলোকে ইনহ্যাবিট করা এবং থ্রম্বিন অ্যাকশনকে সাপ্রেস করার মাধ্যমে এটা কী করবে, অ্যান্টিথ্রম্বিন 3 একটা সাবস্টেন্স যেটাকে অ্যাক্টিভেট করবে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই অ্যান্টিথ্রম্বিন 3টা হচ্ছে থ্রম্বিনের অ্যান্টি। তার মানে আমি বুঝতেই পারতেছি এটা থ্রম্বিনকে রিমুভ করবে এবং আলটিমেটলি ব্লাড ক্লটিং হবে না। সো এটাই হেপারিনের অ্যাকশন, খুবই সহজ, আমরা একটু মনে রাখবো। এখন হেপারিনকে আমরা ইনভিভো ইনভিট্রো দুই জায়গায় ইউজ করতে পারি। তো আমি যদি বলি ক্লিনিক্যালি কীভাবে কোথায় কোথায় ইউজ করা হয়, যেমন এটা কিন্তু ইন্টাভেনাস অর্থাৎ আইভি ভেনের মাধ্যমে এটা ইনজেকশন দেওয়া হয়। কোন ক্ষেত্রে ইনজেকশন দেওয়া হয়, যে সকল ক্ষেত্রে আমার ব্লাড ক্লটিংটাকে পোস্টপন করা উচিত বা প্রিভেন্ট করা উচিত, সে সকল ক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা কিন্তু এটা ইনজেকশন মানে ব্লাড ক্লটিংটাকে প্রিভেন্ট করে রাখতে পারে। ঠিক আছে, সো এটা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়। এবং স্পেশালি সার্জারিতে মানে ইন্ট্রাভাস্কুলার ব্লাড ক্লটিং যে সকল সার্জারি আছে সে সকল ক্ষেত্রে এটা কিন্তু খুবই কাজে দেয়। তারপরে আমরা জানি যে আমরা হচ্ছে ডিপ ভেইন থ্রম্বোসিসে এটা ইউজ করি। আচ্ছা, তারপর হচ্ছে ডায়ালাইসিসের সময় ইউজ করা হয়, কার্ডিয়াক সার্জারিতে ইউজ করা হয়, এবং ব্লাড ট্রান্সফিউশনের জন্য অ্যান্টিকোয়াগুলেন্ট কিন্তু ইউজ করা হয়। সো এই ইউজগুলো আমরা একটু পড়ে নিব। আর ল্যাবরেটরিতে যেটা হয়, যে ল্যাবরেটরিতে বা ইনভিট্রো এটা ব্লাড কালেক্ট করে ভ্যারিয়াস ইনভেস্টিগেশনের জন্য তো আমরা রাখি, আমাদের বিভিন্ন ব্লাড স্যাম্পল নেওয়া হয় বিভিন্ন টেস্ট করার জন্য। সো তখন কিন্তু এটা ইউজ করা হয়। এবং দেখা যায় যে 0.1 থেকে 0.2 মিলিগ্রামই কিন্তু এনাফ ব্লাড, মানে 1 মিলিলিটার ব্লাডের জন্য, মানে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে। এবং এটা 8 থেকে 12 ঘন্টা ব্লাডকে ক্লটিং করে মানে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করতে পারে। এবং তারপরে এটা মোস্ট এক্সপেন্সিভ অ্যান্টিকোয়াগুলেন্ট, সো এটার দাম একটু বেশি। আর তারপরে আমরা চলে আসবো যে কুমেরিন ডেরিভেটিভস অর্থাৎ কুমেরিন থেকে যে ডেরিভেটিভসগুলো আমরা পাই কুমেরিন কম্পাউন্ড থেকে, তো সেই ডেরিভেটিভসগুলোর মধ্যে আমাদের ডিকুম্যারল এবং ওয়ারফেরিন এখানে খুব ইম্পর্টেন্ট। ওয়ারফেরিনটার মেকানিজম অফ অ্যাকশন কি, এটা হচ্ছে ভিটামিন কে এটাকে ইনহ্যাবিট করে। আমরা গত ভিডিওতে ভিটামিন কে সম্পর্কে জানি না আসছি, রাইট? সো ভিটামিন কে ইনহ্যাবিট করতেছে। আমরা জানি ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে ক্লটিং ফ্যাক্টর যে 2, 7, 9, 10 এই 4টা ক্লটিং ফ্যাক্টর স্পেশালি এদের সিনথেসিস বা অ্যাক্টিভেশনের জন্য কিন্তু অবশ্যই এরা ভিটামিন কের উপর ডিপেন্ডেন্ট। এবং ভিটামিন কে যদি ডিফিসিয়েন্সি হয়, অ্যাবজর্পশন ঠিকভাবে না হয়, বা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক অর্থাৎ অনেকদিন ধরে বা অ্যান্টিবায়োটিক ইউজ করার কারণে কিন্তু দেখা যেতে পারে এই ভিটামিন কে অ্যাবজর্পশন বা মানে অ্যাবজর্পশন না হইতে পারে বডিতে, ফলে দেখা যেতে পারে এটার ডিফিসিয়েন্সি হতে পারে। এটার ডিফিসিয়েন্সি হইলে এই ক্লটিং ফ্যাক্টরগুলো কাজ করতে পারবে না, ফলে ব্লাড ক্লটিং হবে না। এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এটা মেইনলি খুব ইম্পর্টেন্ট, যেটা কিন্তু ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট। ঠিক আছে, ওয়ারফেরিন আর হেপারিনের মধ্যে এটা একটা ডিফারেন্স, যে হেপারিনটা আমরা ইন্ট্রাভেনাস দিই, বাট এখানে কিন্তু আমরা ওরালি দিচ্ছি, বা ওইটা আমরা ইনজেক্টেবল ফর্মে দিই, বাট এটা আমরা ওরালি দিই। ঠিক আছে, ইনভিভো আমাদের মানুষের বডিতে এটা দেওয়া হয় অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাক্টিভিটিসের জন্য। সো এখানে আমি দেখানো হয়েছে যে অ্যাকচুয়ালি এরা পটাশিয়াম না, এটা হচ্ছে ভিটামিন কে এর অ্যাক্টিভিটি যেহেতু রিডিউস করে দিচ্ছে, অ্যাবিলিটি টু মেক ভিটামিন কে, যেটা প্রোটিন ক্রিয়েশনের সাথে ইম্প্যাক্ট করে। এবং আমরা বলতে পারি যে ক্লটিং যে প্রোটিনগুলো আছে এগুলাকে অ্যাক্টিভেশন হইতে দেয় না প্রপারলি। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানছিলাম যে গামা কার্বক্সিলেশন করার জন্য যে এনজাইম আছে সেখানে, বা ওই যে রিয়াকশনটা গামা কার্বক্সিলেশন বা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন অফ দ্য ক্লটিং ফ্যাক্টরস 2, 7, 9, 10 এদের এই জায়গাটাতে কিন্তু কোফ্যাক্টর হিসেবে কাজ করে ভিটামিন কে। সো ভিটামিন কে যদি না থাকে তাহলে এই অ্যাক্টিভেশন হবে না এই ক্লটিং ফ্যাক্টরগুলোর। ইডিটিএ যেটাকে আমরা বলি ইথাইলিন ডাইঅ্যামাইন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড বা ইডিটিএ, এটা একটা স্ট্রং অ্যান্টিকোয়াগুলেন্ট এবং এটা 2টা ফর্মে পাওয়া যায়, ডাইসোডিয়াম সল্ট এবং ট্রাইপটাশিয়াম সল্ট হিসেবে। এটার মেকানিজমটা হচ্ছে যেটা ক্যালসিয়ামকে রিমুভ করে। এখন কথা হচ্ছে ক্যালসিয়াম জানি আমরা যে এটা ক্লটিং ফ্যাক্টর কত 4 নম্বর ক্লটিং ফ্যাক্টর, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি যে ইন্ট্রিনসিক পাথওয়ে বলি বা এক্সট্রিনসিক পাথওয়ে বলি, যেখানে প্রথম মিন অ্যাক্টিভেটর ফর্মেশন হয়। হেমোস্টেসিসের ভিডিওটা দেখে আসবা মাস্ট, ওই ভিডিওতে আমি খুব সুন্দর করে বুঝাইছি যে ব্লাড ক্লটিং কেমনে হয়। তো ওইখানে কিন্তু ক্যালসিয়াম প্রত্যেকটা স্টেজে, জাস্ট ইন্ট্রিনসিক পাথওয়ের প্রথম 2টা স্টেজ বাদে অলমোস্ট সব স্টেজেই বা সব
মানে স্টেপেই কিন্তু লাগছে। সো ক্যালসিয়ামই যদি না থাকে, এটাকে যদি রিমুভ করে দেয়, তাহলে তো এটা একটা স্ট্রং অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করবেই। তো এটা ইউজ কোথায়? এটা লেড পয়জনিংয়ে ইউজ করা হয়। লেড পয়জনিং, ঠিক আছে, মেটালিক একটা পয়জন এটা। সো এটা যদি কেউ মানে এটার পয়জনিং হয়, তাহলে সেক্ষেত্রে এটা ইউজ করা যাইতে পারে। তার বাদে বিভিন্ন জায়গায় কিন্তু এটা ইউজ করা যেতে পারে। 0.5 থেকে 2 মিলিগ্রাম অফ ইডিটিএ পার ml ব্লাড যদি আমরা ইউজ করি, সেটাই কিন্তু এটার অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাক্টিভিটির জন্য সাফিসিয়েন্ট। নর্মালি এরা 6 ঘন্টা ধরে হচ্ছে এদের কোয়াগুলেশন কাজটা রাখতে পারে, বাট যদি রেফ্রিজারেটরে রাখা হয় তাহলে দেখা যেতে পারে 24 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে। ইডিটিএ কিন্তু আমাদের মানে বডির মধ্যে এই বিভিন্ন প্লাগ যদি তৈরি হয়, প্লাগ মানে ভেসেলের মধ্যে অবস্ট্রাকশন সৃষ্টি করতেছে, থ্রোম্বোসিস টাইপের হচ্ছে, তো সেইগুলোকে রিমুভ করতে কিন্তু এই যে সাদা যে কালার দেখানো হচ্ছে, এইগুলোর মাধ্যমে আমরা ইডিটিএ দিচ্ছি বডির মধ্যে। ইডিটিএ দিলাম, ইডিটিএ দিয়ে কিন্তু আমরা এই যে এইগুলা এভাবে মানে এই যে ইডিটিএ এবং ইডিটিএটা এই যে প্লাগ, এই প্লাগটাকে ধরে ধরে রিমুভ করতেছে, নিয়ে যাচ্ছে, উঠাই ফেলতেছে। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং অক্সালেট কম্পাউন্ডস আছে, এরা হচ্ছে মানে ক্যালসিয়াম অক্সালেট ফর্মেশন করে এবং এর ফলে এরা ক্যালসিয়াম লেভেলকে কমায় এবং আলটিমেটলি ক্যালসিয়াম লেভেলকে কমানোর মাধ্যমে এরা কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাক্টিভিটি শো করতেছে। এবং সোডিয়াম, পটাশিয়াম অক্সালেট এগুলো ইউজ করা হইতো, বাট এখন অ্যামোনিয়াম অক্সালেট, পটাশিয়াম অক্সালেট এরা 3:2 রেশিওতে ইউজ করা হয়। এবং পটাশিয়াম অক্সালেট এটা কী কাজ করে? এটা হচ্ছে আরবিসিকে শ্রিঙ্ক করে ফেলে, চুপসে ফেলে। আর অ্যামোনিয়াম অক্সালেট আরবিসিকে সোয়েল করে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এদের মেকানিজম অফ অ্যাকশনটা হচ্ছে এরা ক্যালসিয়ামের সাথে কম্বাইন করে এবং এরা ইনসোলেবল ক্যালসিয়াম অক্সালেট ফর্মেশন করে, ফলে ক্যালসিয়াম লেভেল কমে যায় বডিতে। আচ্ছা, এরা ইনভিট্রো অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে ইউজ করা হয় নর্মালি। এবং 2 মিলিগ্রাম মিক্সচার 1 ml ব্লাডের জন্য নর্মালি লাগে এবং এরা পয়জনাস, ঠিক আছে। সো এই জন্য এরা ইনভিট্রো বা বডির মধ্যে ইউজ করা যায় না, মানে মেডিকেশন হিসেবে আমি ইউজ করতে পারবো না, এরা শুধু বাহিরেই ইউজ করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে সোডিয়াম, অ্যামোনিয়াম, পটাশিয়াম সাইট্রেট, যেগুলো এই সাইট্রেটগুলো কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করতে পারে, যেমন সোডিয়াম সাইট্রেট, অ্যামোনিয়াম সাইট্রেট। তো এগুলা ওই সেম কাজই করে, যারা ক্যালসিয়ামের সাথে কম্বাইন করে একটা ইনসলিউবল সাইট্রেট, ক্যালসিয়াম সাইট্রেট ফর্মেশন করছে এবং ফলে ক্যালসিয়াম লেভেলটা বডিতে কমে গেছে। ফলে অ্যাজ ইউজুয়াল যে এরা কিন্তু এদের যে অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাক্টিভিটি সেটা শো করবে। এবং ব্লাডকে স্টোর করতে এরা কিন্তু ইউজ করা হয়, যেমন অ্যাসিড সাইট্রেট ডেক্সট্রোজ বা এসিডি। এ সকল ক্ষেত্রে দেখা যায় যে 1 পার্ট এসিডি উইথ 4 পার্টস অফ ব্লাড, মানে 5 ভাগের মধ্যে আমি যদি 5টা ভাগ চিন্তা করি, 5 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে আমি এসিডি নিব বা এই সাইট্রেট কমপ্লেক্স নিব বা সাইট্রেট কম্পাউন্ড নিব, আর 4 ভাগ ব্লাড নিব। একইভাবে আমরা সাইট্রেট ফসফেটের ক্ষেত্রেও সেম। এখন এটা কিন্তু ল্যাবরেটরিতে ইউজ করা হয় ইনভিট্রো, যেমন হচ্ছে ফর্মাল সাইট্রেট সলিউশন, যেটাকে আমরা ডেসিস সলিউশনে বলি। এটা আরবিসি প্লেটিলেট কাউন্টে কিন্তু ইউজ করা হয়। আমরা যখন প্র্যাকটিক্যাল করব ফিজিওলজি, তখন আমরা এগুলো জানবো। আচ্ছা, আদার কিছু সাবস্টেন্স আছে যেগুলো ব্লাড ক্লটিংয়ে সহযোগিতা করতে পারে, যেমন পেপটন একটা কম্পাউন্ড। তার পাশাপাশি কিছু প্রোটিনস, কপার হেড স্নেক বুঝলে বোঝানো হচ্ছে এক ধরনের পয়জনাস স্নেক, যেটা সাধারণত নর্থ আমেরিকাতে পাওয়া যায়। হিরুডিন একটা কম্পাউন্ড, যেটা লিস অর্থাৎ ফিল্ট্রেশনের মাধ্যমে বা ফিল্টার করার মাধ্যমে পাওয়া যায়। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে এগুলোও কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করতে পারে। যেমন এর মধ্যে আবার কিছু আছে যেগুলাকে আমরা হচ্ছে প্রোকোয়াগুলেন্টস বলি, ঠিক আছে, যেগুলা ব্লাড কোয়াগুলেশনের প্রসেসকে অ্যাক্সিলারেট করে। যেমন কিছু সাবস্টেন্স আছে, যেমন থ্রোম্বিন, তারপরে স্নেক ভেনম, ওই যে আমি অলরেডি বলে আসছি যে স্নেক ভেনমে বিভিন্ন প্রোটিওলাইটিক এনজাইমস থাকে, এগুলো কিন্তু ক্লটিং অ্যাক্টিভিটিকে ইনক্রিজ করতে পারে। তারপরে লাং থাইমাস, এগুলার কিছু অংশ যদি আমি ক্লটিংয়ের কাজে ইউজ করি, সেগুলোও কিন্তু ব্লাড কোয়াগুলেশন করতে পারে, কারণ ওইগুলাতে কী থাকে? থ্রম্বোপ্লাস্টিন থাকে। তো থ্রম্বোপ্লাস্টিন কিন্তু প্রথমবিনকে থ্রম্বিন করতে সহযোগিতা করে এক্সটেনজিক পাথরের মাধ্যমে। আচ্ছা, তারপর হচ্ছে সোডিয়াম আর ক্যালসিয়াম অ্যালজিনেট, এটাও হচ্ছে গিয়া হিগম্যান ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে। অক্সিডাইজ সেলুলোস, এটা হিগম্যান ফ্যাক্টরকে হচ্ছে গিয়ে অ্যাক্টিভেট করে। এবং আরও কিছু ফিজিওলজিক্যাল মেথড আছে, অর্থাৎ আমরা বলতে পারি ফিজিক্যাল মেথড, মানে যেটার মাধ্যমে, যেমন কোল্ড অর্থাৎ ঠান্ডা মাধ্যমে আমরা কিন্তু যে 5 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা টেম্পারেচার করে দিই, তাহলে কিন্তু সেটা ব্লাড কোয়াগুলেশনকে প্রিভেন্ট করতে সহযোগিতা করে বা মানে ডিলে করে আর কি। তারপর হচ্ছে আমরা যদি একটা স্মুথ সারফেসযুক্ত একটা কন্টেইনারে রাখি, ব্লাডকে কালেক্ট করি, যেমন সিলিকন কোটেড কন্টেইনার, এটা কিন্তু ক্লটিংকে প্রিভেন্ট করবে, অ্যান্টিকোয়াগুলেশন অ্যাক্টিভিটি শো করবে, ফলে প্রথমদিন অ্যাক্টিভিটার ফর্মেশনটা প্রিভেন্ট হয় এবং কোয়াগুলেশনটা ডিলে হয় বা হয় না, লেটে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে কিছু টেস্ট আমরা জানবো, যেমন হচ্ছে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রথম বিন টাইম বা এটাকে পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইমও বলা হয়।
অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম বা যেটাকে আমরা এপিটিটি বলি, তারপরে থ্রোম্বিন টাইম। এগুলার মধ্যে আমি প্রথমবিন টাইম আর অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম এটা আমি আগের ভিডিওতে আলোচনা করছিলাম, বাট স্টিল এখানে আমি আবার আলোচনা করবো। দেখো ব্লিডিং টাইম মানে কি, যে যতক্ষণ ধরে ব্লাড চুয়ে চুয়ে পড়তেছে, মানে একটা কাট হলো, একটা ইঞ্জুরি হলো, সেখান থেকে যতক্ষণ ধরে ব্লাড পড়তেছে, যতক্ষণ ধরে ব্লিডিং হচ্ছে, সেটার টাইমকে আমি বলতেছি ব্লিডিং টাইম। তো মানে মানে অ্যারেস্ট অফ ব্লিডিং অর্থাৎ হেমোস্টেসিস বা ব্লিডিং থেমে যাওয়ার আগ পর্যন্ত যতক্ষণ টাইম ব্লিডিং হচ্ছে সেটাকে আমরা বলতেছি ব্লিডিং টাইম। এবং এটা আমরা ডিউক মেথডে সাধারণত ডিটারমাইন করি, একটা ব্লোটিং পেপার ইউজ করে বা ফিল্টার পেপার মেথড ইউজ করে। এটার নর্মাল ডিউরেশন হচ্ছে 3 থেকে 6 মিনিট, বাট যদি ব্লিডিং টাইম অনেক বেড়ে যায় সেটা কিন্তু ডেঞ্জারাস, কারণ বেশি ব্লিডিং হয়ে গেলে শকে চলে যাবে পেশেন্ট। আর এটা পারপিউরা একটা ব্লিডিং ডিসঅর্ডার, যেখানে মানে বাহিরে ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যায়। সো এই পারপুরাতে এই ব্লিডিং টাইমটি ইনক্রিজ করতে পারে। ক্লটিং টাইম কি, ব্লাড তো বেরোইছে, ব্লাড উজিং হচ্ছে বা ছুঁয়ে ছুঁয়ে পড়তেছে, তো মানে এগুলো কখন পড়বে, অবশ্যই কোনো কাট বা ইনজুরি হয়েছে, তো সেই টাইম থেকে ক্লট ফরমেশনের টাইম পর্যন্ত যে টাইমটা, সেটাকে আমি বলতেছি হচ্ছে ক্লটিং টাইম। আচ্ছা, এখানে ব্লিডিং টাইম আর ক্লটিং টাইম নিয়ে কনফিউশন আসতে পারে। সেটা কি, সেটা হচ্ছে যে আচ্ছা ব্লিডিং টাইমকে আমরা বলতেছি যে অ্যারেস্ট অফ ব্লিডিং পর্যন্ত, কিন্তু ক্লটিং টাইমকে কিন্তু আমরা বলতেছি ক্লট ফরমেশন পর্যন্ত। ক্লটিং টাইম যদি আমার বলতে হয় ক্লট ফরমেশন হইতে হবে, কিন্তু ব্লিডিং টাইমের ক্ষেত্রে কিন্তু অ্যারেস্ট অফ ব্লিডিং ক্লট ফরমেশন বাদেও হইতে পারে, মানে ক্লট ফরমেশনে কিছুটা আগেই অ্যারেস্ট অফ ব্লিডিং হইতে পারে। অর্থাৎ আমি যদি কিছু মেথড অবলম্বন করি, আচ্ছা মানে ব্লিডিং হচ্ছে হাতে, আমি হাত টুচা করে রাখলাম, বা আমি কিছু মেথড ফলো করলাম, যে কারণে আমার ব্লিডিংটা তো হয়তো বা থামছে, বাট এখনো ক্লটিংটা হয়নি, আর একটু বেশি টাইম লাগবে। এই জন্য ক্লটিং টাইমটা 3 থেকে 8 মিনিট হয়, বাট ব্লিডিং টাইমটা একটু কম, 3 থেকে 6 মিনিট। এই ডিফারেন্সগুলো আমার বুঝতে হবে। এটা সাধারণত হিমোফিলিয়াতে বেশি বাড়ে। আচ্ছা, তারপর হচ্ছে প্রথম মিন টাইম নিয়ে আমি আগের ভিডিওতে বলে আসছি, এই ভিডিওতে আমি তাই বেশি কিছু বলবো না। প্রথম মিন টাইম আমরা জানি যে এক্সটেন্সিভ পাথওয়েতে আমরা জানি ফ্যাক্টর 7 অ্যাক্টিভেশনের মাধ্যমে হচ্ছে গিয়ে, বা ফ্যাক্টর 7 অ্যাক্টিভেশনের মাধ্যমে পরবর্তীতে এরা কি হয়, এরা হচ্ছে ব্লাড কোয়াগুলেশন করে বা প্রথম মিন অ্যাক্টিভেটর ফরমেশন করে। তো সেখানে যে টাইমটা লাগে ব্লাড ক্লট করতে, তো বা প্রথম মিন অ্যাক্টিভেটর ফরমেশনের মাধ্যমে ব্লাড ক্লট করতে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রথম মিন টাইম। তো এখানে মেনলি টিস্যু ফ্যাক্টর ফার্স্টে অ্যাক্টিভেটেড, পরে সেটা ফ্যাক্টর 7কে অ্যাক্টিভেট করে, বা টিস্যু ফ্যাক্টর বের হয় ইনজুরি থেকে, ইনজুর জায়গা থেকে, বা থ্রোম্বোপ্লাস্টিন, সেটা পরবর্তীতে ফ্যাক্টর 7কে স্টিমুলেট করে, এবং সেখানে যে টাইমটা লাগতেছে। আচ্ছা, এরপরে আমরা আসতেছি যে এটা নর্মালি 12 সেকেন্ডের মতো হয়, 12 থেকে 14 সেকেন্ডের মতো, এবং এরা বিভিন্ন ক্ষেত্রে, যেমন প্রথম মিন ডিফিসিয়েন্সিতে বা ফ্যাক্টর 1, 5, 7, 10 এগুলার মানে ডিফিসিয়েন্সিতে ইনক্রিজ করতে পারে। সো আমি আসলে আগের ভিডিওতে এই জিনিসটা যদি আলোচনা করছি, আগের ভিডিওটা আমি অবশ্যই দেখা সাজেস্ট করবো, তাই এই ভিডিওতে মানে শ্রীকারি খাটাইয়া হইলো আমি এই জিনিসগুলো বলবো না, কারণ আগের ভিডিও দেখতে হবে। ওই ভিডিওতে আমি খুব সুন্দর করে বুঝাইছি। এটা নর্মাল থাকে, হিমোফিলিয়াতে কিন্তু এটা নর্মাল থাকে, এটা ইনক্রিজ করবে বা ডিক্রিজ করবে এরকম কোনো বিষয় নাই। আচ্ছা ঠিক আছে, তারপরে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম, এটাকে আমরা পার্শিয়াল প্রথম মিন টাইমে বলতে পারি। মানে হচ্ছে যে বেসিক্যালি আমরা ইন্ট্রেনজিক পাথওয়েতে ব্লাড কোয়াগুলেশন হইতে যতটুকু টাইম লাগে, ফ্যাক্টর 12 অ্যাক্টিভেটেড হইলো, পরে ওইটা 11কে অ্যাক্টিভেটেড করলো, পরে 9কে অ্যাক্টিভেটেড করলো, সো ওইটাতে আসলে যে টাইমটা লাগে। তো এখানে বলছে যে টাইম টেকেন ফর ব্লাড টু ক্লট আফটার অ্যাডিং ফসফোলিপিড ক্যালসিয়াম টু ব্লাড, এগুলো যদি আমরা অ্যাড করি ব্লাডে, তাহলে যে টাইমটা লাগতেছে এখানে এভাবে বলছে। সো এভাবে মনে করি এটা নর্মালি 30 থেকে 50 সেকেন্ড হয়, এবং এটা হেপারিন থেরাপিতে সাধারণত ইনক্রিজ করে। তার মানে কি, হেপারিন থেরাপিতে আমরা নর্মালি এটা কী করি, এটা মনিটর করি যে এই টাইমটা ঠিক আছে কি না। যদি টাইমটা দেখা যায় যে ইনক্রিজ করে, তার মানে কি পেশেন্টের হেপারিন থেরাপি চলতেছে, বা ফ্যাক্টর 2, 5, 8, 9, 10, 11, 12 এগুলার ডিফিসিয়েন্সি যদি হয়, তাহলে কি হবে, তাহলে এটা প্রলং করবে এই টাইমটা। কেন প্রলং করবে, কারণ এই ফ্যাক্টরগুলো তো আমরা জানি যে এই ফ্যাক্টরগুলো খুবই ইম্পর্টেন্ট কিসের জন্য, আমার ইন্ট্রেনজিক পাথওয়ের জন্য। আর ইন্ট্রেনজিক পাথওয়ে যদি ঠিকভাবে না হইতে পারে, যত ডিলে হবে ইন্ট্রেনজিক পাথওয়েতে, তত বেশি টাইম লাগবে, এই জন্য এখানে প্রলং করবে। হ্যাঁ, আর এখানে দেখো, এখানে হচ্ছে ফ্যাক্টর 5, 7, 10 যেগুলো হচ্ছে এক্সটেনজিক পাথওয়েতে দরকার হয়, ওইগুলো যদি ডিফিসিয়েন্সি হয় তাহলে এটার প্রলং হবে, মানে এই প্রথম মিন টাইম। এবং প্রথম মিন টাইমটা আমরা সাধারণত ওয়ারফেরিন থেরাপিতে, ওরাল যে ওয়ারফেরিন আমরা ইউজ করি ইনভিভো, সেটার ক্ষেত্রে আমরা অবজার্ভ করি, মনিটর করি। থ্রম্বিন টাইমটাকে যদি আমরা ব্লাডে থ্রম্বিন অ্যাড করি, তাহলে ব্লাড করতে যতটুকু টাইম লাগতেছে সেটা। আচ্ছা, এবং এটাও হেপারিনকে মনিটর করতে ইউজ করা হয়। এটা হেপারিন থেরাপিতে প্রলংড হয় ডিউরিং
ফাইব্রিনোজেনিমিয়া, এটা মানে হচ্ছে যে ফাইব্রিনোজেন লেভেল খুবই কমে গেছে ব্লাডে বা প্লাজমাতে। তো এরকম কন্ডিশনে এটা কিন্তু প্রলংড হয়। তো কিছু ব্লিডিং ডিসঅর্ডার নিয়ে যদি বলি, মেনলি কোয়াগুলেশন ডিসঅর্ডার। হ্যাঁ, ব্লিডিং ডিসঅর্ডার একটা ব্রড টার্ম, এখানে অনেকগুলো ডিজিজ আছে, বাট আমরা এখন হচ্ছে কোয়াগুলেশন ডিসঅর্ডার পড়বো মেনলি। এবং এখানে আসলে অনেক ডিজিজ থাকে, যেমন আমি যদি বলি এহলার্স জানলোস সিনড্রোম, এটা একটা কনজেনিটাল ডিজিজ কাইন্ড অফ। তো এটাতেও কিন্তু এটাও কিন্তু একটা ব্লিডিং ডিসঅর্ডার, বাট আমরা অ্যাকচুয়ালি ট্রাই করবো জাস্ট কমন ডিজিজগুলো পড়তে, যেমন হিমোফিলিয়া, পারপিউরা, ভন উইলিব্র্যান্ড ডিজিজ, ভিটামিন কে ডিফিসিয়েন্সি। সো এই জিনিসগুলো পড়তে, যেমন হিমোফিলিয়া, এটা হচ্ছে একটা সেক্স লিঙ্কড ইনহেরিটেড ডিসঅর্ডার, যেটাতে ক্লোটিং টাইমটা বেড়ে যায়। ক্লটিং টাইমটা বেড়ে যাওয়া মানে কি, মানে ব্লিডিং শুরু হওয়ার পর থেকে ব্লাড ক্লট হওয়া পর্যন্ত যে টাইমটা, সাধারণত নর্মাল আমরা ছিলাম 3 থেকে 8 মিনিট বা এরকম আর কি। এটা সাধারণত মেলদের এফেক্ট করে, বাট ফিমেলরা কখনোই এফেক্টেড হয় না। ওরা জাস্ট কেরিয়ার হিসেবে কাজ করে, মানে যখন ওদের বাচ্চার এটা হইতে পারে, বাট ওরা কিন্তু ওদের মধ্যে কোনো সাইন সিমটমস ম্যানিফেস্টেশন হবে না। সো ফিমেলরা খুবই সেফ জোনে থাকে। বাট সেফ জোনে থাকে বলতে বাচ্চা হইলে কিন্তু পরে আবার দেখা যায় যে বাচ্চাটা মেইল হয় এবং মেইলের মধ্যে তৈরি সাইন সিমটমসগুলো থাকবে, ফলে তখন আবার মার খুবই কষ্ট তো হবে। সো এই জন্য অবশ্যই বিয়ের আগে হিমোফিলিয়া আছে কিনা এই টেস্টটা করে নেওয়া উচিত আসলে, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, এই জিনিসগুলা। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে ড্যামেজ অফ স্কিন হোয়াইল ফলিং, অর্থাৎ মানে খুব ইজিলি দেখা যাবে ব্রুইজ হয়ে যাচ্ছে, ব্লিডিং টেন্ডেন্সি থাকতেছে খুব ইজিলি, ঠিক আছে। আর মানে একটু দাঁত এক্সট্রাকশন হয়েছে, তো এখানে দেখা যাচ্ছে খুব বেশি ব্লিডিং হচ্ছে, মানে যেখানে ব্লিডিং কম হওয়ার কথা সেখানে খুব বেশি হচ্ছে। এখানে কজ হিসেবে কি থাকতে পারে, যে নর্মালি প্রথম ইনঅ্যাক্টিভেটর ফরমেশন হইতে প্রবলেম হচ্ছে এই কারণ ক্লটিং টাইম অনেক বেড়ে যাচ্ছে, ব্লাড ক্লটিং হইতে অনেক লেট হচ্ছে। বাট এখানে ইম্পর্টেন্ট যে ব্লিডিং টাইম এবং প্রথম বিন টাইম এখানে নর্মাল থাকে। হিমোফিলিয়ার টাইপ যদি বলি, এখানে হিমোফিলিয়া এ বা ক্লাসিক্যাল হিমোফিলিয়া বলি এটাকে আমরা, আর হিমোফিলিয়া বি যেটাকে আমরা ক্রিসমাস হিমোফিলিয়া বলে থাকি। কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে ক্রিসমাস ফ্যাক্টর বা ফ্যাক্টর 9 যেটা, এটার মেইনলি ডিফিসিয়েন্সি থাকে, এই জন্য এটাকে আমরা হিমোফিলিয়া বি বলি। আর হিমোফিলিয়া এ যেটা ক্লাসিক্যাল, এখানে ফ্যাক্টর 8-এর ডিফিসিয়েন্সি থাকে। এবং দেখা যায় যে 85% পিপল মেইনলি হিমোফিলিয়া এই হয়, ক্লাসিক্যাল হিমোফিলিয়াটাই হয়। আর অল্প কিছু পার্সনের হচ্ছে 15%-এর মতো হচ্ছে এই ক্রিসমাস ফ্যাক্টর 9 এর ডেফিসিয়েন্সির যে হিমোফিলিয়া সেটা হয়। হিমোফিলিয়া সি নামে একটা ফ্যাক্টর আছে, যেটাতে হচ্ছে ফ্যাক্টর 11-এর ডিফিসিয়েন্সি থাকতে পারে। এটা অতটা কমন না, এটা রেয়ার। হ্যাঁ, তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং একটা ইনহেরিটেড ব্লাড ডিসঅর্ডার, রাইট, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এটার কোনো কিওর কিন্তু নাই। জাস্ট আমরা কী করবো, আমরা কিছু অ্যাভয়েড করবো, আমরা নিজেদেরকে ট্রাই করবো যে কোনো ইনজুরি যাতে না হয়, কারণ ইনজুরি হলেই তো ঝামেলা। সো এইভাবে কিছু গুড নিউট্রিশন করবো, ডেন্টাল হাইজিন মেনটেন করবো। তারপরে ক্লটিং ফ্যাক্টর, এটার ট্রিটমেন্ট কি জানো? ট্রিটমেন্ট হচ্ছে মানে যেই ক্লটিং ফ্যাক্টর ডিফিসিয়েন্সি, সেই ক্লটিং ফ্যাক্টরটা ইন্টারভেনাস অ্যাডমিনিস্ট্রেশন করা। তারপরে এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং এটার সাইন সিমটমসের মধ্যে ইন্টারক্রেনিয়াল হেমোরেজ হইতে পারে, নাক থেকে ব্লিডিং হতে পারে, খুব সহজেই ব্রুইজ হইতে পারে। ব্রুইজ, রাইট, ব্রুইজ মানে কি, মানে দেখা যাচ্ছে স্কিনের নিচে ব্লিডিং হচ্ছে, এরকম মানে দাগ হয়ে গেছে লাল লাল, সেরকম একটা বিষয়। এবং ওয়ার্ম পেইনফুল সোলেন জয়েন্ট সোয়েলিং, সোলন হতে পারে, ফুলে যেতে পারে, ব্যথা হইতে পারে। দেখো নর্মালি যেটা হয় যে নর্মাল ক্ষেত্রে ক্লটিং ফ্যাক্টর 8 যেটা, এটা প্লেটিলেট প্লাক ফর্মেশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আলটিমেটলি স্ট্যাবেল একটা ফাইব্রিন ক্লট ফর্মেশন হয়ে গেছে, ব্লিডিং বন্ধ হয়ে গেছে। কিন্তু এখানে কি হয় যে মানে ক্লাসিক্যাল হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এর কথা বলতেছি, এখানে ফ্যাক্টর 8 যেহেতু উইক প্লাটিলেট প্লাক ফর্মেশন করে, ফলে ইনকমপ্লিট ফিব্রিন ক্লট ফর্মেশন হয় এখানে। হ্যাঁ, আর এখানে সিমটমস হিসেবে স্পন্টেনিয়াস ব্লিডিং, প্রলং ব্লিডিং, যেগুলো আমি বলে আসছি আসলে, এরকম কিছু সিমটমস থাকবে। এবং ট্রিটমেন্ট হচ্ছে যে মিসিং যে ক্লটিং ফ্যাক্টরটা আছে সেটাকে আমি অ্যাডমিনিস্ট্রেশন করবো। আর পারপিউরা যেটা, এটা হচ্ছে প্রলং ব্লিডিং টাইম, এখানে ব্লিডিং টাইমটা প্রলংড থাকে, ওইখানে হচ্ছে প্রলং ক্লটিং টাইম, আর এখানে প্রলং ব্লিডিং টাইম। এবং এখানে স্পন্টেনিয়াস বা হুটহাট করে এমনিতে ব্লিডিং হচ্ছে স্কিনের নিচে, রাপচার্ড ক্যাপিলারিস থেকে, এরকম টেন্ডেন্সি কিন্তু থাকে। এবং এর ফলে কিছু হেমোরেজিক স্পোর্টস আমরা পাই, যেমন এগুলোকে আমরা পিটিচিয়াল হেমোরেজ বলি, যাই হোক, বা পারপিউরিক স্পোর্টস বলি। এগুলাকে হচ্ছে যদি লার্জ এরিয়া ধরে এটা হয়, তাহলে সেটাকে আমরা ইখাইমোসিস বলি বা ব্রুইজ বলি। স্কিনের নিচে লার্জ এরিয়া ধরে মানে একটা মানে রেডিশ কালারেশন বা একটা পার্পেলিশ কালারেশন হয়তো বা হয়ে যেতে পারে। সো ওইটাকে আমরা বলতেছি ব্রুইজ। তারপর হচ্ছে যে এটা টাইপ ডিপেন্ডিং অন দ্য মানে কজ, এটা আমি থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা বলতে পারি।
এটাতে মেনলি থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, কারণ থ্রোম্বোসাইট মানে কি প্লেটিলেট, সো আর পেনিক মানে কমে যাওয়া, সো যদি প্লেটিলেট কমে যাওয়ার কারণে পারপুরা হয় সেটা থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, অর্থাৎ বোন ম্যারো ডিজিজের কারণে হয়তো বা প্লেটিলেট ঠিকভাবে প্রোডাকশন হচ্ছে না, এই কারণে পারপুরা হইতে পারে। আর ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা যেটা, এটা হচ্ছে আননোন কজের জন্য দেখা যেতে পারে যে প্লেটিলেট কমে গেছে, তখন পারপুরা হয়েছে। আচ্ছা, হয়তো বা মানে অটো ইমিউন ডিজিজের কারণে প্লেটিলেটের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং সে কারণে প্লেটিলেট কমে গেছে, আননোন ডিজিজ। আচ্ছা, তারপরে স্ট্রাকচারাল অর ফাংশনাল অ্যাবনর্মালিটি অফ প্লেটিলেটের কারণে, যখন প্লেটিলেট কাউন্ট তখন নর্মাল, বাট দেখা গেছে যে মানে ক্লোটিং টাইমও নর্মাল আর প্রলং ব্লিডিং টাইম হইতে পারে, বাট ডিফেক্টিভ ক্লট রিট্রাকশন, হ্যাঁ মানে ক্লট রিট্রাকশন হইতে পারতেছে না ঠিক করে, কন্ট্রাকশন হইতে পারতেছে না। সো এখানে স্ট্রাকচারাল বা ফাংশনাল অ্যাবনর্মালিটি আছে প্লেটিলেটের, যেমন হচ্ছে ওই যে গ্ল্যান্স ম্যান্স থ্রোম্বাসথেনি একটা ডিজিজ আমরা পড়ছিলাম, যদি মনে থাকে। সো উইটার কারণে এরকম হইতে পারে। তারপর হচ্ছে ভন উইলিব্রান্ড ডিজিজ, এটা হচ্ছে এক্সেস ব্লিডিং ডিসঅর্ডার উইথ এ মাইল্ড ইঞ্জুরি, একটু মাইল্ড ইঞ্জুরি হয়েছে বাট সেখানে অনেক ব্লিডিং হচ্ছে। এবং এখানে মেনলি ভন উইলিব্রান্ড ফ্যাক্টর আমরা জানি খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যখন আসলে কোনো জায়গায় ইঞ্জুরি হয় ভেসেলে, অ্যান্ডোথিলিয়াল ইঞ্জুরি, এবং সেখানে দেখা যেতে পারে যে আমরা জানি ভন উইলিব্রান্ড ফ্যাক্টর থাকে এক্সপোজ কোলাজেনের ওইখানে, এক্সপোজ কোলাজেন এর ওখানে ভন উইলিব্রান্ড ফ্যাক্টর থাকে, এবং ওই ভন উইলিব্রান্ড ফ্যাক্টর আমরা জানি এখানে ভন উইলিব্রান্ড ফ্যাক্টর আছে, এবং এই ভন উইলিব্রান্ড ফ্যাক্টর এসে কিন্তু এখানে কি এখানে প্লেটিলেট লাগে। তো প্লেটিলেটে ভন উইলিব্রান্ড ফ্যাক্টর যদি লাগে তাহলে সেটাকে আমরা বলি প্লেটিলেট অ্যাডহেশন। সো এই অ্যাডহেশনই যদি না হইতে পারে, প্লেটিলেট অ্যাক্টিভেশন অ্যাগ্রিগেশন তো হবে না। তো এই জন্য হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট, এবং এটা ফ্যাক্টর 8-এরও ডিফিসিয়েন্সি করতে পারে, এবং এর ফলে এক্সেসিভ ব্লিডিং হয়, কারণ প্লেটিলেটের ডিসফাংশন হয়েছে, প্লেটিলেটের অ্যাগ্রিগেশন অ্যাক্টিভেশনের ফলে প্রাইমারি প্লেটিলেট প্লাগই ফর্মেশন করতে পারতেছে না। কে ডিফিসিয়েন্সি যদি হয় তাহলে আমরা জানি এটা একটা ফ্যাট সলিউবল ভিটামিন, ভিটামিন এ, ডি, ই, কে এগুলো হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, আর বিসি হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। আচ্ছা, তো এই কে যেটা একটা ওয়াটার সলিউবল ফ্যাট সলিউবল ভিটামিন, এবং এটা হেমোস্টেসিস ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ আমরা জানি যেটা মানে সিনথেসিস লিভারের মাধ্যমে ফ্যাক্টর 2, 7, 9, 10 এবং প্রোটিন সি, প্রোটিন এস এগুলোরও সিনথেসিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এরা মানে নিউবর্নদেরও এটার ডিফিসিয়েন্সি থাকতে পারে, অথবা পরবর্তীতে এটা অ্যাডাল্টদেরও ডেভেলপ করতে পারে। যদি নিউবর্নদের থাকে তাহলে আমরা বলি নিউনেটাল ভিটামিন কে ডিফিসিয়েন্সি, আর ভিটামিন কে ডিফিসিয়েন্সি ইন অ্যাডাল্ট অথবা চিলড্রেনদের হইতে পারে। এবং এটা যদি হয় তাহলে ব্লাড ক্লটিং হবে। মানে থ্রম্বোসিস একটা টার্ম আছে, এটা অ্যাকচুয়ালি মানে কোয়াগুলেশন ডিসঅর্ডার আমরা বলতে পারি একটা, যে এখানে কি হয় যে এখানে ইন্ট্রাভাস্কুলার ক্লটিং হয়ে যায় বা কোয়াগুলেশন হয়ে যায় ভেসেলের মধ্যে, মানে কোনো ইঞ্জুরি হয় নাই বাহিরে এক্সটার্নাল, বাট এখানে দেখা গেছে একটা ক্লট মাস ফর্মেশন হয়ে আছে, ফলে ব্লাড চলার জন্য জায়গা কমে গেছে, ব্লাড চলাচল করার জন্য জায়গা কমে গেছে, ফলে হচ্ছে ইস্কিমিয়া ডেভেলপ করতেছে, অনেক প্রবলেম হচ্ছে। এটার কারণে বিভিন্ন মানে ব্লাড ভেসেলে ইঞ্জুরি হয়েছে, বাট ব্লাড ভেসেল রাপচার হয়নি, কিন্তু হয়তো ইঞ্জুরির কারণে এটা হইতে পারে। বা ব্লাড ফ্লো যদি খুবই কম হয়, অ্যান্ডোথেলিয়াল লাইনিংটা যদি স্মুথ না হয়, রাফ হয়ে যায়, স্লাগিশ মানে স্লো হয়ে যাওয়া, ধীরগতির হয়ে যাওয়া। তারপরে আরবিসিগুলো যদি অ্যাগ্লুটিনেশন হয়ে যায়, অ্যাগ্লুটিনেশন মানে হচ্ছে গিয়ে ক্লাম্পিং হয়ে গেছে আরবিসিগুলা, মানে দেখা গেছে এরকম মানে নর্মাল ফ্লোতে নাই। আচ্ছা, তারপর হচ্ছে টক্সিক থ্রোম্বোসিস, বিভিন্ন এখানে টক্সিনসের কারণে, ব্যাকটেরিয়াল টক্সিনসের কারণে দেখা যেতে পারে, এন্ডোটক্সিন এর কারণে এরকম হইতে পারে, থ্রোম্বোসিস গঠন হইতে পারে। তারপর হচ্ছে কনজেনিটাল অ্যাবসেন্স অফ প্রোটিন সি যদি কনজেনিটাল অ্যাবসেন্স থাকে তাহলে থ্রোম্বোসিস হইতে পারে, কারণ প্রোটিন সি এটা কিন্তু একটা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। সো এটা যদি অ্যাবসেন্স থাকে ফলে কোয়াগুলেশন হইতে পারে, ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন। সো ওভারঅল এটাই ছিল আমাদের ভিডিওতে।